নমস্কার, পূবের কলম ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আজকে সবথেকে বড় খবর, বাংলাদেশের যে উত্তপ্ত অবস্থা, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং তার বোন রেহানাকে সঙ্গে নিয়ে তার দেশত্যাগ। বিগত জুলাই মাস থেকেই কোটা সংস্কারকে কেন্দ্র করে উত্তাল হয় বাংলাদেশ এবং ছাত্র বিক্ষোভ শুরু হয় এবং তার সঙ্গে যোগ দেয় সাধারণ মানুষ। প্রায় ৩০০-র ওপর মানুষের মৃত্যু। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ফের পরিস্থিতি উত্তপ্ত হয় হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে। অবশেষে আজ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছিল, কিন্তু তারপরে আজ পরিস্থিতি যেদিকে গেল সেদিকে আজ যে ঘটনা আমরা চোখের সামনে দেখলাম, যে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন এবং তিনি দেশত্যাগ করেছেন। দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী, ৮ বারের সাংসদ। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছে, আমার বাঁদিক থেকে রয়েছে বিশিষ্ট সাংবাদিক গোলাম রাশেদ এবং তার পাশে রয়েছেন পূবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান এবং তার পাশে রয়েছেন বিশিষ্ট ইতিহাসবিদ আলিমুজ্জামান। আপনাদের সবাইকে পূবের কলম ডিজিটালে স্বাগত। আমার প্রথম প্রশ্ন ইতিহাসবিদ আলিমুজ্জামানের কাছে, আজ বাংলাদেশে যে পরিস্থিতি দেখা গেল এ সম্পর্কে আপনি কি বলবেন? জুলাই মাস থেকে এখানে ছাত্রদের যে আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা চলছিল চাকরির কোটার বিষয়ে। তাদের যে কোটার পার্সেন্টেজ 30% ছিল, প্রায় 70% মতন মুক্তিযুদ্ধ বিষয়ক যে তাদের ছেলে মেয়েদের বা নাতিপুতিদের এবং নারীদের এবং পিছিয়ে পড়া কিছু পাহাড়ি যে জনজাতি শ্রেণী তাদের এবং মেধাদের জন্য মাত্র ছিল 30%, 70%ই এই ধরনের। তো এইটা নিয়ে তারা ছাত্ররা জুলাই মাসের মাঝামাঝি থেকে বলা যায় এই আন্দোলন করছিল এবং প্রথম দিকে যদি এই আন্দোলনটাকে সেভাবে সরকার, বাংলাদেশ সরকার দেখতো, তাহলে হয়তো আজকে এই পরিস্থিতির সৃষ্টি হতো না। এবং এর জন্যে মূলত দায়ী সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ছাত্র সমাজকে বিভিন্ন সময়ে তুচ্ছ তাচ্ছিল্য করে এসছে এবং এই অগ্নিগর্ভ যে সৃষ্টি হয়েছে বাংলাদেশে, যার জন্য তাকে পদত্যাগ কাজ করতে হলো, বিদায় নিতে হলো এবং দেশ ছেড়ে বাইরে যেতে হলো, সে কাজটা হয়তো তাকে করতে হতো না। কিন্তু এই ইন্ধন তার মন্ত্রিসভার মন্ত্রীরা এবং নিজেই এটাকে আরো অগ্নিগর্ভ করে তুলেছিল। প্রথম দিকে 9 দফা দাবি, তারপরে যখন এটা হাসিনা সরকার শুনতে চায়নি, কিছুতেই গুরুত্ব দেয়নি, বিভিন্নভাবে ছাত্র সমাজকে, দেশের লোককে হেয় প্রতিপন্ন করেছে এবং এইটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সে দেশের জামাত ইসলামী এবং বিএনপির উপর পুরোপুরি দায় চাপিয়ে দিয়েছে। সেটা ওই দেশের ছাত্র সমাজ বা সাধারণ মানুষ মেনে নেয়নি। প্রথম দিকে ছাত্ররা এই আন্দোলন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জোরদার আন্দোলন করতে চাইলেও করছিল এবং সেখানে তাদের পেছনে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয়েছে। এটাও একটা খারাপ দিক হয়েছে এবং প্রথম দিকে যদি এটাকে রাশ টেনে ধরতো তাহলে সম্ভবত এটা আজকে আমাদেরকে দেখতে হতো না এবং এরকম ট্র্যাজেডিও ঘটতো না। এখানে উল্লেখযোগ্য আর একটা দিক হচ্ছে গণতন্ত্র বলে আমরা লক্ষ্য করেছি, বা সেখানকার মানুষদের, জনমানুষের যে ভোটাভুটি সেটা ছিল না, গণতন্ত্র মুক্তি পাক তাদের একটা স্লোগান ছিল। ইতিপূর্বে এরশাদের সময় এরকম গণতন্ত্রে পুনরুদ্ধার করার জন্য তারা আন্দোলনে নেমেছিল, ঠিক সেরকম ভাবে এখানে নেমেছিল। এই যে জাতির জনক সে দেশে শেখ মুজিবুর রহমানকে যেভাবে শ্রদ্ধা মানুষ সে দেশের মানুষ করে, কিন্তু তার কন্যা হয়ে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী শাসক হিসেবে বিশ্বে পরিচিত হয়ে গেছিলেন। এইটা একটা খারাপ দিক। আজকের যে পরিস্থিতি,
সেই পরিস্থিতিটার উপর একটু দৃষ্টি দিয়ে আমি আহমেদ হাসান ইমরানকে জিজ্ঞেস করব যে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হলো, এই ঘটনাটিকে আজকে আপনি এখন কিভাবে বলবেন, মানে কিভাবে দেখছেন? ইতিহাসবিদ আলিমুজ্জামান সাহেব অনেক প্রেক্ষাপট টেনেছেন, আগের কথা উনি বলেছেন অনেক। আমি প্রথমে বলবো যে আলোচনার সব দ্বার, সংলাপের সব দ্বার রুদ্ধ হয়ে যায় যখন অকাতরে গুলি করে শত শত তরুণকে হত্যা ও আহত করা হয়। তারা ছাত্র জনতা, সাধারণ মানুষ, তারা কেউ সন্ত্রাসী না, একথা সবাই স্বীকার করেছে। শেখ হাসিনাও স্বীকার করেছেন এরা সন্ত্রাসী না। কিন্তু যখন এতগুলো মানুষ তারা মারা গেলেন, তারা পুলিশের গুলিতে নিহত হলেন, তখন সবাই বলতে আরম্ভ করলো এরপর আলোচনা কি থাকে। এমনকি হেলিকপ্টার দিয়েও সাধারণ মানুষের উপর বাড়ির ছাদে গুলি করা হয়েছে, মারা গেছে ছোট শিশু, বালক, বৃদ্ধ সবাই। তো এটা একটা ভয়ঙ্কর ছিল যে একদিনে বা দুদিনে বা 3 দিনে এত মানুষ নিহত হলো। তো এটাকে বাংলাদেশের জনগণ কেন সারা পৃথিবীর সচেতন মানুষরা এটাকে ভালোভাবে নেয়নি। এবং আরেকটা কথা উনি বলেছেন যে কেন এই অবস্থার সৃষ্টি হলো, সেটা হচ্ছে যে মানুষের ক্ষোভ শুধু ওটা নিয়ে ছিল না, ছাত্রদের ক্ষোভ। যদিও তারা প্রথমে এটাই চাচ্ছিল যে শুধু কেন রাজাকার শুধু কেন মুক্তিযোদ্ধারা, তারা কবে মারা গেছেন, কিছু হয়েছে, 2-1জন বেঁচে আছেন, তো তাদেরই ছেলে পুলে নাতি নাতনি তারা পাবে, সাধারণ মানুষরা পাবে না। এই নিয়ে তাদের আন্দোলন ছিল যে কেন মেধাকে স্বীকৃতি দেওয়া হবে না, কেন 65 বছর পরও আজও মুক্তিযোদ্ধাদের নাতিপুতি এরা সব মানে খুব সহজে চাকরি হাসিল করবে, যেটা সংরক্ষিত থাকবে তাদের উপর, ভালো চাকরি। তো এটা ছিল। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আরো অনেক ক্ষোভ মানুষের মধ্যে ছিল। একটা হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্র ছিল না, এটা সারা বিশ্বের সব লোক জানে যে সেখানে কিভাবে গত 2টি নির্বাচন হয়েছে এবং কিভাবে শেখ হাসিনা সেখানে ক্ষমতায় এসেছেন। তো এটা ঠিক, আমরা ভারত তাকে সমর্থন করেছি এই জন্য যে আমরা মনে করছিলাম, নয়াদিল্লি মনে করছিল যে শেখ হাসিনা ছাড়া আর কোনো বিকল্প নেই। কিন্তু ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে যে এভাবে মানে ইলেকশন করেও ইলেকশন না করা, মানে ইলেকশন হচ্ছে কিন্তু ইলেকশন হচ্ছে না, এই পরিস্থিতি সত্যি খুব বেদনাদায়ক গণতান্ত্রিক মানুষের কাছে, বাংলাদেশিদের কাছেও। তো এইসব, আমি লাস্ট কথা বলি, এইসব ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে যে ছাত্র জনতা যেভাবে, ছাত্র এবং জনতা যেভাবে অকাতরে বেরিয়ে এসে বুক পেতে বুলেট নিয়েছে, কিন্তু তারা ফিরে যায়নি। এই যে একটা সংগ্রাম, পৃথিবীর ইতিহাসে এই ধরনের সংগ্রাম কিন্তু আমি নজিরবিহীন বলবো না, কিন্তু আমি এটা বলবো খুব বিরল। এটা কি দীর্ঘ সময় মানুষের একটা ক্ষোভ তাদের মধ্যে পুঞ্জীভূত ছিল, যেটা কি কোটা আন্দোলন এবং তারপরে আমরা এই পরবর্তী সময় আজকের যে ঘটনাটা দেখতে পাচ্ছি, সেটাই কি আপনার মনে হচ্ছে? আমার তাই মনে হচ্ছে যে কোটা আন্দোলন একটা স্ফুলিঙ্গ দিয়েছে, কিন্তু মানুষের যে ক্ষোভ ছিল তাদের বহিঃপ্রকাশের কোনো সুযোগ ছিল না। ওখানে র্যাব ছিল, সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, ডিবি বোধহয় বলা হয় বাংলাদেশের গোয়েন্দা বাহিনীকে, তারা ছিলেন, তারা গুম খুন এসবও করতেন। এটা সবাই জানে যে কত কত ভালো ভালো ছেলে মেয়েকে বা বুদ্ধিজীবীকে গুম করা হয়েছে যারা শাসকদের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু গণতন্ত্র এটা হওয়ার কথা নয়। তো এগুলো হয়েছে, মানুষের স্বাধীনতা ছিল না, ভোট দেওয়ার স্বাধীনতা ছিল না, মতামত প্রকাশের স্বাধীনতা ছিল না, তাহলে গুম টুম হয়ে যেতে হবে, এই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছিল। তা আমার মনে হয় যে এই সমস্ত কিছু, এই যে ভোট না হওয়া, নির্বাচনে জনপ্রতিনিধিত্ব করতে না পারা, এই সব মিলিয়ে কিন্তু বাংলাদেশে বিস্ফোরণটা হয়েছে। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন বললাম রাশেদের কাছে, উনি দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী, তো আজ বাংলাদেশে মানে ওনার যে পদত্যাগ, তারপরে দেখা যাচ্ছে বাংলাদেশে এক আনন্দ উৎসব চলছে। তো বঙ্গবন্ধু কন্যা শাসনের বিরুদ্ধে মানুষের এত ক্ষোভ কেন, এটা কি মনে হয়? আসলে ফ্যাসিস্ট যে শাসন কিংবা হাসিনার যে শাসনটা ছিল, সেটা একাধারে ফ্যাসিস্ট বলতে পারি আমরা, তাকে আমরা ডিকটেটরও বলতে পারি।
সে ছিল ওয়ান ম্যান আর্মি, সেই সব যা বলবে। এবং গত 16 বছরে বাংলাদেশে তিনি যেভাবে ডিক্টেটরশিপ কায়েম করেছিলেন, সেটা হিটলার, মুসোলিনি এদের কথাই আমাদেরকে মনে করায়। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের কি অবস্থা হয়েছিল। তিনি যে ডিক্টেটরশিপ কায়েম করেছিলেন তার অবস্থাও কিন্তু এভাবেই, তার পতন হয়েছিল। যে কোনো ডিক্টেটরের পতন হয়, শেখ হাসিনারও হয়েছে, এবং সেটা এমন একটা মাসে হয়েছে যে 5ই আগস্ট। বাংলাদেশের স্বাধীনতার পর 1971 সালে, স্বাধীনতার সময় পুরো সময়টা জুড়েই পাকিস্তানের জেলে ছিলেন, পশ্চিম পাকিস্তানের জেলে ছিলেন মুজিবুর রহমান। এখানকার জনতা সেই স্বাধীনতা আন্দোলনে কিন্তু নেতৃত্ব দিয়েছে, তার পাশাপাশি ভারতীয় আর্মির সাহায্যে এবং সেখানকার কিছু সিপাহী সাহায্যে, মেজর জিয়া, তারপর মেজর শফিউল্লাহ, মেজর খালিদ মুশাররফ, এদের সাহায্যে বাংলাদেশ কিন্তু, এদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। তারপরে কিন্তু ধীরে ধীরে বাংলাদেশ একটা নৈরাজ্য তৈরি হয়েছিল 71 থেকে 75, এবং পরবর্তীতে 75-এ শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করলেন। এবং ইতিহাসবিদ এবং বিশ্লেষকরা বলছেন এটাও এক ধরনের ডিক্টেটরশিপই তিনি কায়েম করেছিলেন। তার ফলে তাকে 1975 সালের 15ই আগস্ট 32 নম্বর ধানমন্ডিতে তাকে ভোররাতে সেনাবাহিনীর একদল সশস্ত্র অভ্যুত্থানকারী সেনা তাকে হত্যা করে। তো তারপরও কিন্তু এইভাবে নভেম্বর মাসে সেই বছরেরই আবার সেনা অভ্যুত্থান হয় এবং মেজর জিয়া ক্ষমতা গ্রহণ করেন। তারপরে ধীরে ধীরে বিএনপির জন্ম হয়েছে বাংলাদেশে 1977 সালে, তারপর নির্বাচন হয়েছে এবং বাংলাদেশ পরবর্তীতে গণতন্ত্রে ফেরত আসে। পরবর্তীতে আবার মেজর জিয়াকে হত্যা করা হয়। তারপর সেখানে সেনাপ্রধান জেনারেল এরশাদ ক্ষমতায় আসেন এবং তিনি দীর্ঘদিন সেখানে ডিক্টেটরশিপ কায়েম করেছেন, কোনো নির্বাচন দেননি। পরবর্তীতে জনগণের চাপে নির্বাচন সেখানে হয় এবং গণতন্ত্র ফিরে আসে। তো বাংলাদেশের যে ইতিহাস, সেখানে আমরা দেখছি যে তারা বারবার এই ধরনের ডিক্টেটরশিপের মুখোমুখি হয়েছে এবং তারা বারবার কিন্তু তার বিরুদ্ধে লড়াই করেছে। এটাই প্রথম নয়, তাদের ইতিহাসে এটা রয়েছে। এবং এই যে বাঙালি মানুষের, জনমানুষের, আমরা এপার বাংলা ওপার বাংলা এটা বলি বটে, কিন্তু আমাদের যে ভৌগোলিক এবং চারিত্রিক বা সাংস্কৃতিক একই অঞ্চলে আমরা থাকি, তো সেক্ষেত্রে তাদের যে লড়াকু সেটাই বাঙালির মধ্যে আছে এবং তারা বারবার এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে এবং এবারও সেটাই তারা করেছে। হাসিনা দীর্ঘদিন ধরে সে একটা ডিক্টেটরশিপ কায়েম করেছিল বাংলাদেশে, সেটা মানুষ উচ্ছেদ করেছে, সেটা সেনাবাহিনী শেষ মুহূর্তে এসে সাহায্য করেছে। কিন্তু তার আগে আমরা যে দেখেছি যে যারা ছাত্র, এটা তো ছাত্র জনতার আন্দোলন, সেই 90-এর সময়ও এরশাদকে উচ্ছেদের জন্য ছাত্র জনতায় পথে নেমেছিল। এখানেও আমরা দেখেছি ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে পথে নেমেছে। অনেকে এটাকে হয়তো জামাত বা বিএনপি এদের এটা ঘোলা জলে মাছ ধরছে এরকম বলার চেষ্টা করবে, কিন্তু এটা স্পষ্ট যে এখানে ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছে। এবং আমরা জানি যে কিভাবে রংপুরের আবু সাইদ তার বুক পেতে দিয়েছে পুলিশের গুলির সামনে। এবং এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু সারা দেশের মানুষকে, সারা বাংলাদেশের মানুষকে, বাঙালিকে অনুপ্রেরণা দিয়েছে এই ডিক্টেটরশিপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। এবং তারপরে দেখেছি সবাই, ছাত্র জনতা, মহিলা, মায়েরা, ছাত্রীরা, তারা এইভাবে একইভাবে আবু সাইদের অনুকরণ করেছে এবং যখনই সেনা বা পুলিশ সামনে এসেছে তারা নিজেদের বুক খুলে সামনে দাঁড়িয়ে গেছে। তো হাসিনা এটা দেখে কিন্তু বুঝে গেছে যে তিনি আর ক্ষমতা থাকতে পারবেন না। তো সেই জন্য তিনি শেষ মুহূর্তে পালিয়ে গেছেন এবং তিনি ভারতের কাছে সাহায্য চেয়েছিলেন। আমি এখানে একটা প্রশ্ন করছি ইমরান স্যারকে। আমি বলতে চাইছি যে গোলাম রাশেদের কথা ধরেই বলছি যে ও যেটা বলছে যে দীর্ঘদিন ধরে বাংলাদেশ একটা ডিক্টেটরশিপ এরকম একটা চলছে। তো সেখান থেকে যখন হাসিনা পরবর্তী প্রধানমন্ত্রী হলেন, তো তখন কি তার এই জায়গাটা থেকে কোনো শিক্ষা নেওয়া উচিত ছিল কি না? মানে কি বলবেন, এটা কি উনি কি সেভাবে এটা দেখেননি? কেউ যদি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসে, আমরা দেখেছি যে শেখ খালেদা জিয়ার যে সরকার ছিল বিএনপি, তাকে পরাজিত করে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল। তো তার মধ্যে কি গন্ডগোল ছিল না ছিল সেটার দিকে আমি যাচ্ছি না, কিন্তু তিনি তো ক্ষমতায় এসেছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী হিসেবে মানুষ তাকে মেনেও নিয়েছিল। কিন্তু তারপর যেভাবে বাংলাদেশ ধীরে ধীরে দুর্নীতির করাল গ্রাসে চলে গেল,
আপনারা শুনেছেন যে মাননীয় এক্স প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পিয়ন, তিনি নাকি 400 কোটি টাকার সম্পদ হাসিল করেছেন, হেলিকপ্টার ছাড়া চলেন না, একথা বলেছেন শেখ হাসিনা নিজেই। এবং তার আরেকটি কর্মচারী, তিনি 100 কোটি টাকার মালিক, এটাও বলা হয়েছে এতে। তো এটা তো সামান্য টিপ অফ দ্য আইসবার্গ। তার অন্যান্য মন্ত্রীরা যেভাবে লুণ্ঠন করেছেন, যেভাবে জমি দখল করেছেন, যেভাবে সম্পদ পাচার করেছেন বলে আমরা বিভিন্ন বাংলাদেশের গণমাধ্যমে বা রাজনীতিবিদদের মুখে শুনেছি, তা ভয়ঙ্কর। এটা হতে পারে না এই ধরনের জিনিস। আর কাদের টাকা তিনি চুরি করেছেন, কাদের টাকা তার লোকেরা চুরি করেছে, তা বাংলাদেশের জনগণের টাকা। বাংলাদেশের একটা খুব আমি ভালো কথা বলবো যে বাংলাদেশের মানুষ খুব পরিশ্রমী। তারা যখন দেখলো যে তাদের মানে যে রুজি রোজগার তা বাংলাদেশের মধ্যে হওয়া সম্ভব না, তারা কিন্তু ছড়িয়ে পড়লো, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়লো, মালয়েশিয়ায় ছড়িয়ে পড়লো, ইন্দোনেশিয়া, জাপান। আপনি পৃথিবীর যেখানেই যান, ইতালি, আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের শ্রমিকরা, বাংলাদেশের কারিগররা সেখানে রয়েছে। এবং তারা খুব খেটে একটা অসহনীয় পরিস্থিতির মধ্যে থেকে একটা ঘরে 7-8 জন শেয়ার করে থাকছে, তারপরে যে টাকাটা উপার্জন হচ্ছে রেমিটেন্স হিসেবে তারা পাঠাচ্ছেন। তবে আরেকটা ভালো জিনিস ছিল যে গার্মেন্টসে বাংলাদেশের নারীরা খুব দক্ষ, তারা গার্মেন্টসে খুব ভালো করছিলেন, কাজ করছিলেন এবং বাংলাদেশের অবস্থা ভালো হচ্ছিল, বৈদেশিক মুদ্রা আসছিল। এইসব থাকা সত্ত্বেও আমরা দেখেছি মানুষের টাকা, সেগুলো নিয়ে দুর্নীতি হয়েছে। কোনো একটা জিনিস পদ্মা সেতু তৈরি করতে গেছেন, শেষ পর্যন্ত পদ্মা সেতু তৈরি হয়েছে এই আমেরিকার আমলেই হয়েছে। তো কিন্তু দেখা গেছে যে পদ্মা সেতু তৈরিতে যারা ঋণদাতা ছিলেন, বাংলাদেশের চলমান দুর্নীতির জন্য তারা চলে গেছেন। তখন শেখ হাসিনা বলেছে আমি নিজেই করব। কিন্তু কেন বিদেশি ঋণদাতারা চলে গেলেন সেটা তো আমরা ভুলে যাইনি। তো যাই হোক, দুর্নীতি, অপশাসন এবং ফ্যাসিস্ট শাসন, অগণতান্ত্রিক শাসন, মানুষকে কথা বলতে না দেওয়া, এই ধরনের জিনিস যে খুব বেশি দিন টেকে না, তার প্রমাণ আজকে বাংলাদেশের জনগণ এবং ছাত্র জনতা রেখেছে। আমার পরবর্তী প্রশ্ন ইতিহাসবিদের কাছে, এবং আমার প্রশ্ন যে শেখ হাসিনা দিল্লির কাছে বিমান সহায়তা চেয়েও পাননি। তো শেখ হাসিনা তো আমাদের দীর্ঘদিনের বন্ধু, তো কি বলবেন এই ব্যাপারে? ভারতের যে পররাষ্ট্র নীতি, তাতে এই সময়ে সম্ভবত যে পাশের একটা রাষ্ট্রের যে গোলমাল বা জনবিক্ষোভ যেভাবে হয়েছে তার বিরুদ্ধে এই সময়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা বা এরা হাসিনাকে যদি আশ্রয় দিতে চান, সঙ্গে সঙ্গে অসুবিধা, দেশের মধ্যে বিশৃঙ্খলা আমাদেরও হতে পারে। এখন ক্ষোভ প্রশমিত হয়নি, সম্ভবত ক্ষোভ প্রশমিত হলে কোথাও আশেপাশের কোনো দেশেও যদি না পান তাহলে দিলেও দিতে পারেন। এই ব্যাপারে শেষ কথা বলা যায় না। আজকে বলেছে পররাষ্ট্র নীতিতে কোনো পাশের দেশের যদি শাসকের অসুবিধা হয়, রাজনৈতিক আশ্রয় চাই, তাহলে সেটা দিতে পারে। সেটা এখানে কি হবে এখন আমরা শেষ কথা বলতে পারবো। এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই, উনি যেটা বলেছেন আমাদের আলিমুজ্জামান ভাই, তো সেটা হচ্ছে এই যে আমরা শুনেছি এটা বিভিন্ন ওয়েবসাইটে এসছে বা পত্রপত্রিকায় এসছে যে তিনি বিমান সহায়তা চেয়েছিলেন। তো শেষ পর্যন্ত আমরা শুনলাম যে তিনি হেলিকপ্টারে করে তিনি এসেছেন এবং রওনা দিয়েছেন। তো ভারত এতে নাক গলাতে চায়নি। এই জন্য যদি ভারতের হেলিকপ্টার সেখানে যেত, কারণ একটা বাংলাদেশে অপপ্রচার রয়েছে যে ভারতের সাহায্যে হাসিনা টিকে আছেন, প্রচার বা অপপ্রচার আপনারা যা বলুন না কেন। তো সেই ফিলিংটা আরো দৃঢ় হতো। ভারত এ সময় পার্শ্ববর্তী একটি দেশে, যেমন তিনি বললেন, এই ধরনের রিস্ক নিতে চায়নি। তো তাই তারা তাকে সেভাবে যেভাবে দেওয়া উচিত ছিল, বন্ধু দেশ, হাসিনা নরেন্দ্র মোদীর বিশেষ বন্ধু ছিলেন আমাদের প্রধানমন্ত্রী, তো সেটা দেননি। এটা দেননি, ভালোই করেছেন, এতে ভারতের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। তবে ভারত সবসময় বিশ্বাস করে যে সারা পৃথিবী, সারা বসুধা আমার কুটুম্ব। তো সেই হিসাবে যদি হাসিনা আসেন,
এবং রাজনৈতিক আশ্রয় চান। আমি শুনলাম ব্রিটেন তাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকার করেছে। তাই হয় তার বঙ্গবন্ধুর কন্যা কোথায় যাবেন? আগেও তো তিনি ছিলেন দিল্লিতে দীর্ঘদিন। আমাদের প্রণবদা যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি তার দেখাশোনা করতেন, তার আশ্রয় ছিলেন তিনি, তো ছিলেন আগে এখানে। তো এখন যদি থাকে আমাদের কিছু কোনো আপত্তি নেই, কিন্তু ভারতও চাইবে না এবং বাংলাদেশের জনগণও চাইবে না যে এখানে বসে তিনি কোনো তৎপরতা চালাবেন। আমার পরবর্তী প্রশ্ন গোলাম রাশেদের কাছে, যে হর্ষবর্ধন সিংরা বলেছেন যে হাসিনাকে এভাবে সরানোর পিছনে জামাতের হাত রয়েছে, এভাবে কি বলবেন আপনি? এটা বাংলাদেশ এবং উপমহাদেশে আছে যে জামাত একটা প্রতিক্রিয়াশীল শক্তি, এটা প্রচলিত কথা, এবং যে কোনো সরকারের দখল করার পিছনে জামাতের হাত থাকে, এটা একটা ষড়যন্ত্র তত্ত্ব সবসময় যে দেখে দেওয়ার প্রবণতা ডিক্টেটরশিপদের থাকে। তো এটা অনেক সময় বারবারই হাসিনা বলেছে যে জামাত আমাকে সরাতে চায়, সেই জন্য কিছুদিন আগে এই দিন কয়েক আগে সে জামাতকে নিষিদ্ধ করেছে এবং তার ছাত্র সংগঠন ছাত্র শিবিরকেও সে নিষিদ্ধ করেছে। কিন্তু জামাত একটা বাংলাদেশে যে ধারা রাজনীতি করে, যে সংবিধান মেনে সে রাজনীতি করেছে আগে, এবং জামাতের 20% ভোট ছিল এর আগে, এবং একসময় শেখ হাসিনা নিজে জামাতের সঙ্গে কোয়ালিশন করে সরকার গড়েছেন। পাশাপাশি শেখ হাসিনার যিনি পিতা এবং বাংলাদেশের যে তাকে জাতির পিতা বলা হয় বঙ্গবন্ধু মুজিবুর রহমান, তিনি জামাতের সঙ্গে রাজনীতি করেছেন এবং 1970 সালের যে ভোট নির্বাচন হয় 1970 সেই নির্বাচনে যে সর্বদলীয় বৈঠক, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভুট্টো থাকছে, তারপর মৌলানা মওদুদী জামাতের যে প্রতিষ্ঠাতা, তার পাশে তাকে দেখা যাচ্ছে গোলাম আজমের সঙ্গে তাকে দেখা যাচ্ছে। এরা জামাতের নেতা ছিলেন একসময়। তো জামাতের সঙ্গে মুজিবুরের কোনো বিরোধিতা ছিল না, এবং স্বাধীনতার পর যখন মুজিবুর রহমান কলকাতা হয়ে বাংলাদেশে ফিরলেন 1972 সালে জানুয়ারি মাসে, তারপর উনি ঢাকায় ফিরেই সাধারণ ক্ষমা ঘোষণা করেন। যে একটা অভিযোগ করা হয় যে জামাত সেই সময় স্বাধীনতার বিরোধিতা করেছিল, এটা একটা মারাত্মক অভিযোগ। কেননা সেই সময় জামাতের ইসলামী পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভাগ চায়নি, সেজন্য তারা বিরোধিতা করেছে, এবং তারা হয়তো অন্যান্য কিছু সেনাবাহিনীকে সাহায্য বা সেসব করে থাকতে পারে। কিন্তু এই শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি কিন্তু জামাত সহ যত রকমের যারা যুদ্ধাপরাধী বলে যাদেরকে দেখে দেওয়া হয় তাদেরকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, এবং রাজনীতিতে তাদেরকে পরবর্তীতে ফিরিয়ে আনা হয়, এবং তারা বাংলাদেশে যে সংবিধান এবং আইন সেটা মেনে রাজনীতি করেছে, তারা কখনোই অন্য পথে পা বাড়ায়নি। তো জামাত যদি এই আন্দোলনের পিছিয়ে থেকে থাকে, সেটা বাংলাদেশের গোয়েন্দা বা বাংলাদেশের যারা এ আছে খুঁজে বের করবে, এবং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খুব সাহসী একটা ঘোষণা দিয়েছেন যে আমরা সমস্ত হত্যার বিচার করব। যদি জামাত এর পিছনে থেকে থাকে যে তারা কোনো নাশকতা করেছে, তার বিচার হবে। কিন্তু জামাত যদি গণতান্ত্রিকভাবে কিছু করে থাকে, তো একটা রাজনৈতিক দল হিসেবে সে তার অধিকার রয়েছে, সেটা করার গণতান্ত্রিক অধিকার রয়েছে। এবং আমেরিকা কিন্তু জামাত বা বিএনপি তাদের সঙ্গে বারবার বৈঠকে বসেছে রাজনৈতিক দল হিসেবে, যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন, আলোচনা করুন। সুতরাং আমরা জামাত বলে যে একটা করে ফেলে দেওয়া হয়, সেটা এই সরকার গঠনে জামাতের একটা বড় ভূমিকা থাকবে। আমার পরবর্তী প্রশ্ন ইতিহাসবিদ আলিমুজ্জামানের কাছে, ভারত বাংলাদেশ সম্পর্ক এখন ঠিক কিরকম হবে বলে আপনার মনে হচ্ছে? যে সরকারে আসুক প্রতিবেশী একটা দেশে, তাদের উভয়ের মধ্যে সুসম্পর্ক থাকাটাই শ্রেয়, এবং আমাদের ভারতবর্ষ সেদিকে নিশ্চয়ই লক্ষ্য দিবে। শুধু তো হাসিনা সরকার ছিল এই 15 বছর, কিন্তু 71 সালের পর থেকে যে বিভিন্ন ধরনের সরকার এসেছে, বিএনপি এসেছে, তাদের সাথে তো সম্পর্ক ভালো রেখেছে। বৈদেশিক নীতি আমাদের বা পররাষ্ট্র নীতি আমাদের দেশ সেটা করে ভালোভাবে যাতে চলতে পারে উভয় দেশে, সেটা চেষ্টা থাকবে বলেই মনে হয়। এদিক থেকে কোনো অসুবিধা হবে না। যে সরকার আসবে তার সঙ্গে সমঝোতা একটা থাকবে, এবং প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশও ভারত ছাড়া তার পক্ষে অসুবিধা আছে বিভিন্ন ক্ষেত্রে। বিভিন্ন কিছু আমদানি রপ্তানি এখান থেকে হয়, বা ওখান থেকেও আমাদের বিভিন্ন কিছু আসে, এইসবগুলো তো থাকবেই। আমার তো মনে হয় অবস্থার কোনো এখন যে
এই গোলমাল চলছে, সেই হিসাবে কিছুদিন হয়তো অসুবিধা হলে পরে ঠিক হয়ে যাবে এই অসুবিধা। এবং আমরাও চাই সুসম্পর্ক থাকুক প্রতিবেশী সকল দেশের সঙ্গে, শুধু বাংলাদেশ নয়, আমাদের আশেপাশে যে দেশগুলো আছে, পাকিস্তান, আফগানিস্তান এবং ভুটান, এই নেপাল, সব দেশের সঙ্গে সব বরাবর ভারতবর্ষ ভালোভাবে চলেছে। তো এটাও আমরা আশা করছি আমাদের উভয় দেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং ভারতবর্ষ সেভাবে যাবেও না, কিছু গোলমাল হোক সেখানে এই অবস্থায় যেভাবে নাক গলায়নি, পরবর্তী ক্ষেত্রে যে সরকার আসবে তাদের সঙ্গে ভালো চলবে এবং আগেও চলেছে। এখন না চলা ভালো না হওয়ার কোনো কারণ নেই। হাসিনা নাই বলে যে ভালো চলবে না এমন নয়। আমার প্রশ্ন ইমরান স্যারের কাছে, বাংলাদেশ এবার কোন পথে যাবে বলে আপনার মনে হচ্ছে? খুব ভালো প্রশ্ন, যে বাংলাদেশ গণতান্ত্রিক পথে ফিরে আসুক, এখানে জনগণের ইচ্ছা প্রতিফলিত হোক। যেভাবে আমাদের ভারতে এবারে যে নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন যে জনগণের ইচ্ছা ভোটে, লোকসভা ভোটে প্রতিফলিত হয়েছে। এটাই গণতন্ত্রের একটা কি বলবো, একটা মর্যাদা সূচক জিনিস, যে মানুষের কণ্ঠস্বর সেখানে স্থান করে নিতে পারে। আমরা চাইবো যে বাংলাদেশে সে ধরনের একটা হোক। এবং আমার মনে হয় যে বাংলাদেশে আপাতত হয়তো আজকেই জানা যাবে যে বাংলাদেশে কী ধরনের রাষ্ট্র ব্যবস্থা হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সময়ে। সেটা আমরা আজকেই জানতে পারবো হয়তো, বা নাহলে কালকে তো পুরোপুরি জানা যাবে। কারণ এবারে দেরি করা ঠিক হবে না বলে মনে হয় যারা কাজ করছেন সেটা সেনাপ্রধান বা অন্যান্যরা। কিন্তু সেই সঙ্গে এরকম হতে পারে যে রাষ্ট্রপতিকে সামনে রেখে সেনাবাহিনী কিছুদিনের জন্য সরকার চালাবার দায়িত্ব গ্রহণ করবে। কিন্তু সেনাবাহিনী প্রধান নাকি বলেছেন, আমি এবার কোনো দায়িত্ব নেব না, আমরা সরকারকে হেল্প করবো, অন্তর্বর্তীকালীন সরকারকে, আমি নিজে দায়িত্ব নেব না, এটা নাকি বলেছেন বলে আমরা বিভিন্ন মিডিয়ায় দেখেছি। ভালো কথা, সেনাবাহিনীর ক্ষমতা দখল করা কোনো মতেই উচিত হবে না। আর আমার মনে হয় যে একটা অন্তর্বর্তীকালীন সরকার সব থেকে ভালো সমাধান। অনেকে বলেছেন যে মিস্টার ইউনুসকে, যে অর্থনীতিবিদ মিস্টার ইউনুস গ্রামীণ ব্যাংকের, তাকে প্রধানমন্ত্রী করে একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করা হোক। তো সেটাও হতে পারে, বা অন্য কাগজেও হতে পারে। তো সেটা হলে ভালো হবে এবং তার তত্ত্বাবধানে বাংলাদেশে যেন সুষ্ঠু ফেয়ার ইলেকশন হয়। ইলেকশন হওয়ার বোঝা যাবে জনগণের আসল সমর্থন কাদের প্রতি রয়েছে, কারা জনগণের আসল প্রতিনিধিত্ব করে। এবং তাহলে একটা দুঃসময় থেকে বাংলাদেশ মুক্তি পাবে এবং এই ধরনের একটা ব্যবস্থা হওয়াই হবে সবার পক্ষে মঙ্গল। আর বাংলাদেশের সঙ্গে বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় অনেক একটা গভীর সম্পর্ক রয়েছে। সম্পর্কটা এমন যে আমাদের ভাষায়, আমাদের খাদ্যাভ্যাসও অনেকটা এক, এবং আমাদের সংস্কৃতি অনেকটা এক, এবং ইতিহাসের একটা বড় পর্যায়ে আমরা দুটো ভূখণ্ডে আমরা বাধা রয়েছে আমরা এই দেশের বাঁধনে। তো সেটা হোক, কারণ এটা আমরা চাইবো যে দুই দেশের মধ্যে, আমরা তো এক দেশই ছিলাম, তো আমাদের দুই বঙ্গের মধ্যে যেন ভালো সম্পর্ক থাকে এবং বাংলাদেশের সঙ্গে আমাদের সাংস্কৃতিক বিনিময়, সাহিত্য বিনিময়, সংবাদপত্র বিনিময় এবং ব্যবসা বাণিজ্য, যদি ব্যবসা বাণিজ্য আমরা একসাথে মিলে করি, ভারত যদি বাংলাদেশকে বিশেষ সুবিধা দেয় এবং আমরা যদি বিশেষ সুবিধা পাই বাংলাদেশে, তাহলে আমার মনে হয় বাংলাদেশেরও উন্নতি হবে এবং সম্পর্কেরও উন্নতি হবে। তো এটা হলে ভালো হবে, খুব ভালো হবে। এবং বাঙালি যে একটা আছে, ওই বাংলার বাঙালি, তারা যদি একসাথে কিছু কাজ করে, আমাদের রাজনৈতিক ব্যবস্থা আলাদা হয়ে গেছে, কিন্তু আমাদের ভূগোল তো আলাদা হয়নি, এবং অনেকটা সময় পর্যন্ত আমাদের ইতিহাসও আলাদা হয়নি। তাহলে আমাদের মধ্যে সুসম্পর্ক সময়ের দাবি মাত্র। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পূবের কলম ডিজিটালে বিশিষ্টরা এসেছেন এবং তাদের মূল্যবান বক্তব্য আমরা সবাই শুনলাম।
এবং শেষ করার আগে আমি একটা কথাই বলতে চাইব যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই সময় কিন্তু রাজ্যের মানুষের কাছে আবেদন জানিয়েছেন যে কোনো রকম গুজবে কান না দিতে, এবং দেশের পরিস্থিতি দিকে তারা সবাই নজর রাখছেন। এবং আমরাও পূবের কলম ডিজিটালের মাধ্যমে আপনাদের সবাইকে বলতে চাইব আপনারাও সবাই শান্ত থাকুন, কোনো রকম গুজবে কান দেবেন না। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।